সংসদে মহিলাদের সংখ্যা বাড়লেও সেই মহিলারা কি প্রকৃত অর্থে প্রান্তিক সমাজে প্রতিনিধিত্ব করতে পারবেন? লোকসভার আসন 543 থেকে বাড়িয়ে 850 করার এই যে বিশাল যজ্ঞ চালাতে ঠিক কত হাজার কোটি টাকা খরচ হবে? ডিলিমিটেশন কমিশনের কোনো সিদ্ধান্তকে ভারতের কোনো আদালতে চ্যালেঞ্জ করা যায় না। আসন সংখ্যা বাড়ানোর মাধ্যমে উত্তর ভারতের প্রভাব এতটাই বাড়িয়ে দেওয়া হবে যে দক্ষিণ বা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যে বৈচিত্র্যময় রাজনৈতিক কণ্ঠস্বর ছিল তা লোকসভায় গুরুত্বহীন হয়ে পড়বে। নমস্কার। প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। ভারতের গণতন্ত্র আজ এমন এক অদ্ভুত এবং জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যা আমরা এর আগে কখনো দেখিনি। আমরা যখন 2026 সালের এই মাঝামাঝি সময় বসে চারপাশের রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করছি, তখন দেশের চায়ের দোকান থেকে শুরু করে ড্রয়িং রুম একটাই চাপা গুঞ্জন শোনা যাচ্ছে। 2029 সালের লোকসভা নির্বাচন কি কেবল একটি সাধারণ নির্বাচন হতে চলেছে, নাকি এটি আমাদের চেনা সংসদীয় কাঠামোকে চিরতরে বদলে দেওয়ার এক সুপরিকল্পিত নীল নকশা? তুমি যদি গত কয়েক বছরের ঘটনা প্রবাহ লক্ষ্য করো, তবে দেখবে যে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বা নারী আরক্ষণ বিলকে যেভাবে প্রচার করা হচ্ছে তার পর্দার আড়ালে লুকিয়ে আছে এক গভীর এবং সুদূর প্রসারী কৌশল। আপাত দৃষ্টিতে একে নারীর ক্ষমতায়নের এক ঐতিহাসিক পদক্ষেপ বলে মনে হলেও তুমি যদি একটু তলিয়ে দেখো, তবে দেখবে এর পরতে পরতে জড়িয়ে আছে ডিলিমিটেশন বা সীমানা পুনর্নির্ধারণের এক জটিল অঙ্ক। অনেক বিশেষজ্ঞ একে জেরিম্যান্ডারিংয়ের ভারতীয় সংস্করণ হিসেবে অভিহিত করছেন, যার মূল লক্ষ্য হলো ভোটের ময়দানকে এমনভাবে সাজানো যাতে একটি নির্দিষ্ট পক্ষের জয় সুনিশ্চিত হয়। প্রথমেই তোমাকে বুঝতে হবে নারী আরক্ষণ বিলের সে বিশেষ শর্তটি, যা নিয়ে প্রথম থেকেই বিতর্ক দানা বেঁধেছে। 33% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার কার্যকারিতার জন্য শর্ত হিসেবে রাখা হয়েছিল নতুন আদমশুমারি বা সেন্সাস এবং তার পরবর্তী সীমানা পুনর্নির্ধারণ। কিন্তু 2026-এর এই উত্তপ্ত আবহে সরকার এখন চাইছে 2011 সালে পুরনো সেন্সাস যেটা ব্যবহার করেই এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে। তুমি কি ভেবে দেখেছো হঠাৎই 2011 সালের তথ্য নিয়ে এত তাড়া কিসের? উত্তরটা লুকিয়ে আছে লোকসভার আসন সংখ্যার আমূল পরিবর্তনের মধ্যে। বর্তমানে আমাদের লোকসভার আসন সংখ্যা 543, যা কয়েক দশক ধরে অপরিবর্তিত আছে। কিন্তু প্রস্তাবিত নতুন কাঠামো অনুযায়ী এই সংখ্যা 816 থেকে বাড়িয়ে 850 পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। প্রশ্ন জাগা স্বাভাবিক যে বিপুল সংখ্যক আসন বৃদ্ধির পেছনে কি কেবল জনসংখ্যা বৃদ্ধি মূল কারণ, নাকি এটি একটি সূক্ষ্ম রাজনৈতিক চাল যার মাধ্যমে ভারতের শাসন ব্যবস্থার ভরকেন্দ্র বদলে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে? আসন বৃদ্ধির এই খেলাটি আসলে একটি বড় পর্দার আড়ালে ঘটে যাওয়া একটা ঘটনা, যেখানে নারী আরক্ষণ কেবল একটি আকর্ষণীয় নাম মাত্র। তুমি যদি একটু রাজনৈতিক বিশ্লেষকের নজরে তাকাও, তবে দেখবে এই বিলটি আসলে একটি ট্রোজান হর্স। এর ভেতরে এমন কিছু উপাদান লুকিয়ে আছে যা বাইরে থেকে দেখা সম্ভব নয়। তুমি চিন্তা করো, যদি বর্তমানের 543টি আসনেই 33% আসন মহিলাদের জন্য আজই ছেড়ে দিতে হতো, তবে কি হতো? এর ফলে প্রায় 180 থেকে 190 জন বর্তমান প্রভাবশালী পুরুষ সাংসদকে তাদের নিজেদের আসন হারাতে হতো। তুমি কি মনে করো ক্ষমতার শীর্ষে থাকা এই পুরুষতান্ত্রিক রাজনৈতিক নেতারা সেটা সহজে মেনে নিতেন? একদমই না। এর ফলে দলের ভেতরে এক বিশাল বিদ্রোহের সম্ভাবনা তৈরি হতো, যা সরকারের স্থায়িত্বকে নাড়িয়ে দিতে পারত। কিন্তু আসন সংখ্যা বাড়িয়ে 850 করে দিলে গণিতটা পুরোপুরি বদলে যায়। এই মডেলে সিট সংখ্যা এতই বেড়ে যাচ্ছে যে পুরনো পুরুষ সাংসদদের অধিকাংশেরই নিজেদের জায়গা বা টিকিট সুরক্ষিত থাকছে, আবার নতুন কয়েকশো মহিলা সাংসদকেও জায়গা করে দেওয়া হচ্ছে। তার মানে এই বিলটি আসলে মহিলাদের অধিকার দেওয়ার চেয়েও বেশি জরুরি ছিল দলের ভেতর পুরুষদের ক্ষোভ সামলানোর জন্য। একে তবে তুমি নারীর প্রকৃত ক্ষমতায়ন বলবে, নাকি এটি কেবলই একটি বড় রাজনৈতিক সমঝোতা বলবে? সেটা তোমার উপর। এরপর যে বিষয়টি নিয়ে তোমাকে সবচেয়ে বেশি সজাগ থাকতে হবে তা হলো আসাম মডেল। তুমি নিশ্চয়ই 2023 সালের আসামের ডিলিমিটেশনের কথা ভুলে যাওনি। সেখানে আসনের মোট সংখ্যা কিন্তু বাড়ানো হয়নি, তবুও সীমানা পুনর্নির্ধারণ নিয়ে কেন এত বিতর্ক হলো? কারণ সেখানে এলাকাগুলোর সীমানা এমনভাবেই নতুন করে আঁকা হয়েছিল যে বিরোধী দলগুলোর শক্তিশালী ঘাঁটি বা নির্দিষ্ট কিছু সংখ্যালঘু প্রধান এলাকাগুলোকে কয়েক ভাগে ভেঙে পাশের অন্যান্য এলাকার সাথে জুড়ে দেওয়া হয়েছে। এর ফলে তাদের সামগ্রিক ভোট ব্যাংকের যে সম্মিলিত প্রভাব ছিল তা কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে। একেই রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় জেরিম্যান্ডারিং। 2029 সালের নির্বাচনকে সামনে রেখে এই আসাম মডেল কি এখন সারা দেশে প্রয়োগ হতে চলেছে? যখন লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে 850 করা হবে, তখন নতুন নতুন নির্বাচনী এলাকা তৈরির এক অবাধ সুযোগ আসবে সরকারের হাতে।
ডিলিমিটেশন কমিশন যখন নতুন করে সীমানা আঁকবে তখন তারা চাইলে কোনো বিশেষ রাজনৈতিক দলের আধিপত্য আছে এমন এলাকাগুলোকে নিজেদের সুবিধা মতন সাজিয়ে নিতে পারবে। তুমি হয়তো ভাবছো আদালতে গিয়ে একে আটকানো যাবে না। না, সেখানেই আসল ভয়। ডিলিমিটেশন কমিশনের কোনো সিদ্ধান্তকে ভারতের কোনো আদালতে চ্যালেঞ্জ করা যায় না। অর্থাৎ তাদের কলমের এক খোঁচায় যদি কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর ভোটাধিকারের প্রভাব কমে যায় তবে তার প্রতিকারের কোনো পথ থাকবে না। এই সীমানা পুনর্নির্ধারণের ফলে ভারত উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে যে বৈষম্য তৈরি হবে তা তুমি অস্বীকার করতে পারবে না। উত্তর ভারতের হিন্দি বলয়, যেখানে শাসকদের জনভিত্তি অত্যন্ত মজবুত, সেখানে জনসংখ্যার অনুপাতে শাসনের সংখ্যা কয়েক গুণ বেড়ে যাবে। অন্যদিকে দক্ষিণ ভারতের রাজ্যগুলো যারা সফলভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে এবং উন্নয়নে নজির গড়েছে তাদের আসন সংখ্যা সেই তুলনায় বাড়বে না। এর ফলে কেন্দ্রীয় সরকার গঠনে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর যে ভেটো পাওয়ার বা রাজনৈতিক গুরুত্ব ছিল তা অনেকাংশেই বিলীন হয়ে যাবে। এটি কেবল একটি নির্বাচনী জয় পরাজয়ের বিষয় নয়, কিন্তু এটি ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর এক বিরাট বড় আঘাত। তুমি যখনই আসন বৃদ্ধির খরচ এবং প্রশাসনিক জটিলতা নিয়ে ভাববে তখন দেখবে পুরো বিষয়টা আসলে একটা বৃহৎ লক্ষ্য পূরণের হাতিয়ার হিসেবে কাজ করছে। 2029-এ নতুন মানচিত্র কি তবে কেবলই শুধুমাত্র সংখ্যা তত্ত্বের খেলা, নাকি এটি ভারতের গণতন্ত্রের মূল সুর বদলে দেওয়ার একটা সচেতন প্রচেষ্টা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে তোমাকে আবারও সেই গভীরে যেতে হবে, যেখানে লুকিয়ে আছে বহুজন সমাজের কণ্ঠরোধ এবং রাজকোষের হাজার হাজার কোটি টাকার ব্যয়ের এক করুণ কাহিনী। এই রাজনৈতিক দাবার বোর্ডে সবচেয়ে প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে ভারতের বহুজন সমাজ, অর্থাৎ তফসলি জাতি মানে এসসি, তফসলি উপজাতি এসটি, ওবিসি এবং সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব। তুমি লক্ষ্য করলে দেখবে নারী শক্তি বন্ধন অধিনিয়মে তফসলি জাতি ও উপজাতি মহিলাদের জন্য আসন সংরক্ষিত থাকলেও ওবিসি মহিলাদের জন্য কোনো পৃথক উপকোটা বা কোটার ভেতর কোটা রাখা হয়নি। এটা কি কেবল একটি আইনি ভুল, নাকি এর পেছনে রয়েছে এক সচেতন বর্জন নীতি? ভারতের জনসংখ্যার এক বিশাল অংশ ওবিসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও তাদের মহিলাদের জন্য বিশেষ সুরক্ষা না রাখা মানে হলো সংসদে পৌঁছানোর লড়াইয়ে তাদের আর্থিক ও সামাজিকভাবে শক্তিশালী উচ্চবর্ণের মহিলাদের সাথে প্রতিযোগিতায় ঠেলে দেওয়া। এর ফলে শেষ পর্যন্ত সংসদে মহিলাদের সংখ্যা বাড়লেও সেই মহিলারা কি প্রকৃত অর্থে প্রান্তিক সমাজে প্রতিনিধিত্ব করতে পারবেন বা করবেন, নাকি এটি কেবল বিশেষ কিছু প্রভাবশালী এবং রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত উচ্চবর্গীয় পরিবারের মহিলাদের জন্য সংসদের দরজা চিরতরে খুলে দেওয়ার এক নতুন কৌশল? এই ওবিসি কোটা না রাখার বিষয়টির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের দেশে সেন্সাস বা আদমশুমারির ইতিহাস। তুমি যদি একটু ভেতরে গিয়ে ভাবো তবে দেখবে যে 2011 সালের পুরনো সেন্সাস ডেটা ব্যবহার করার জেদ কেন এত বেশি। 2027 সালে যে পূর্ণাঙ্গ সেন্সার হওয়ার কথা রয়েছে সেখানে সারা দেশ জুড়ে একটি জোরালো দাবি উঠেছে জাতিগত শুমারি বা কাস্ট সেন্সাসের। ভারতের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দাবি করছে যে ওবিসি জনসংখ্যার সঠিক তথ্য এবং তাদের আর্থসামাজিক অবস্থান জনগণের সামনে আনা হোক। যদি 2027 সালে সেন্সাস ডেটা ব্যবহার করে ডিলিমিটেশন করা হতো তবে সরকারকে ওবিসি সম্প্রদায়ের জনসংখ্যার প্রকৃত অনুপাত মেনে নিতে হতো এবং তাদের জন্য আনুপাতিক হারে আরক্ষণ নিশ্চিত করার এক বিশাল নৈতিক ও রাজনৈতিক চাপ তৈরি হতো। সেই চাপের হাত থেকে বাঁচতে কি তবে তড়িঘড়ি 2011 সালের অর্থাৎ 15 বছর আগের পুরনো তথ্য দিয়ে এই ডিলিমিটেশন প্রক্রিয়া শেষ করার চেষ্টা চলছে? তুমি কি বুঝতে পারছো কিভাবে তথ্যের এই লুকোচুরি খেলা আসলে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর রাজনৈতিক ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিচ্ছে? এটি আসলে তথ্য গোপনের মাধ্যমে ক্ষমতার একচেটিয়া নিয়ন্ত্রণ নেওয়ারই একটি নামান্তর। এখন প্রশ্ন ওঠে, যদি লোকসভার আসন সংখ্যা 850 হয়ে যায় এবং এই প্রক্রিয়ায় বহুজন সমাজের প্রতিনিধিত্ব কমে আসে তবে তার প্রভাব আমাদের দীর্ঘমেয়াদী আইন প্রণয়নে কেমন হবে? তুমি চিন্তা করো, যখন সংসদের একটা বড় অংশ এমন এক গোষ্ঠী থেকে আসবে যাদের প্রান্তিক মানুষের অভাব অভিযোগ সম্পর্কে সরাসরি কোনো অভিজ্ঞতাই নেই, তখন শিক্ষা, স্বাস্থ্য বা কর্মসংস্থানের মতন বুনিয়াদী ইস্যুগুলো কি আর আগের মতন গুরুত্ব পাবে? এই প্রসারিত সংসদ আসলে এক ধরনের এলিট ক্লাবের মতন কাজ করবে, যেখানে নীতি নির্ধারণ হবে উপর থেকে নিচ, নিচ থেকে উপরে নয়। কিন্তু ডিলিমিটেশন বা সীমানা পুনর্নির্ধারণের সময় ওবিসি বা সংখ্যালঘু প্রধান এলাকাগুলোকে এমনভাবে ছিন্নভিন্ন করে দেওয়া হতে পারে যাতে সেই সম্প্রদায় থেকে কোনো একক নেতা বা নেত্রী উঠে আসতে না পারেন। এটি কেবল একটি গোষ্ঠীর ক্ষমতায় বাধা দেওয়া নয়, এটি ভারতের সংবিধানে যে সামাজিক ন্যায় বিচারের অঙ্গীকার তাকেই কার্যত অস্বীকার করা। তুমি কি মনে করো প্রতিনিধিত্বহীন এই গণতন্ত্র বেশি দিন বা দীর্ঘস্থায়ী হতে পারে, নাকি এটি এক ধরনের সামাজিক অসন্তোষের জন্ম দেবে যা ভবিষ্যতে আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে?
এর পাশাপাশি তোমাকে আরও একটা জটিল বিষয় নিয়ে ভাবতে হবে, যে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর এক বড় ধরনের কুঠারাঘাত। উত্তর ভারতের যে হিন্দি বলয় শাসক দলের ক্ষমতার মূল উৎস, সেখানে ওবিসি রাজনীতির প্রভাব অত্যন্ত বেশি। কিন্তু বর্তমানে সেই অঞ্চলের রাজনীতিকে উচ্চবর্ণের নেতৃত্বাধীন হিন্দুত্বের মোড়কে ঢেকে দেওয়ার এক প্রবণতা দেখা যাচ্ছে। আসন সংখ্যা বাড়ানোর মাধ্যমে উত্তর ভারতের প্রভাব এতটাই বাড়িয়ে দেওয়া হবে যে দক্ষিণ বা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যে বৈচিত্র্যময় রাজনৈতিক কণ্ঠস্বর ছিল তা লোকসভায় গুরুত্বহীন হয়ে পড়বে। তুমি যদি একজন ওবিসি বা সংখ্যালঘু প্রতিনিধি হও, তবে তুমি দেখবে যে তোমার লড়াইটা কেবল বিপক্ষে দলের বিরুদ্ধে নয়, কিন্তু বরং এমন এক কাঠামোর বিরুদ্ধে যা তোমার সংখ্যাতাত্ত্বিক গুরুত্বকেই ম্যাপের কাটাছেঁড়া করে কমিয়ে দিয়েছে। এই পুরো প্রক্রিয়াটি আসলে ক্ষমতার এমন এক মেরুকরণ ঘটাচ্ছে যেখানে বৈচিত্র্যের বদলে সাদৃশ্যকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তুমি কি দেখতে পাচ্ছ কিভাবে 2029-এর এই নীল নকশা আসলে ভারতের ইউনাইটেড ইন ডাইভার্সিটি মন্ত্রটাকে বিপন্ন করে তুলছে? এই পর্বের শেষে এসে আমাদের মনে রাখা দরকার যে ভারতের সংবিধান নির্মাতারা প্রতিটি সম্প্রদায়ের জন্য সমান সুযোগ নিশ্চিত করার কথা বলেছিলেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা দেখি যে নারী আরক্ষণের মতন একটা পবিত্র ইস্যুকে ব্যবহার করে বহুজন সমাজের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে, তখন তো আমাদের সতর্ক হওয়া প্রয়োজন। ডিলিমিটেশনের এই অদৃশ্য কলম যখন নতুন সীমানা আঁকবে, তখন তা কেবল ভৌগোলিক সীমানা হবে না, তা হবে আমাদের সামাজিক ন্যায়ের শেষ সীমানা। 2011 সালের তথ্য ব্যবহার করে 2029-এর ভোট বৈতরণী পার হওয়ার এই যে কৌশল, তা ভারতের গণতন্ত্রের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হতে পারে। তুমি কি মনে করো কেবল সংখ্যা বাড়িয়ে দিলেই গণতন্ত্র শক্তিশালী হয়, নাকি যখন দেশের প্রতিটা কোণার, প্রতিটি জাতির এবং প্রতিটি ধর্মের মানুষের সঠিক প্রতিনিধিত্ব থাকে, তখনই গণতন্ত্র সার্থক হয়? এই প্রশ্নের উত্তর আমাদের সবারই জানা, কিন্তু চরমপন্থী রাজনৈতিক নেতারা তা মানতে রাজি নন। আচ্ছা, তুমি কি কখনো ভেবে দেখেছো লোকসভার আসন 543 থেকে বাড়িয়ে 850 করার এই যে বিশাল যজ্ঞ চালাতে ঠিক কত হাজার কোটি টাকা খরচ হবে? এটি কেবল রাজনীতির ম্যাপ বদলানো নয়, এটি একটি প্রকাণ্ড অর্থনৈতিক বোঝা যা ভারতের নড়বড়ে অর্থনীতিকে আরও সংকটে ফেলবে। 2026 সালের এপ্রিল মাসে সংশোধিত বেতন কাঠামো অনুযায়ী একজন সাংসদ মাসে কেবল বেতন এবং নির্বাচনী এলাকার ভাতা বাবদ প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি সরকারি সুবিধা পান। এখন হিসাবটা একটু সহজ করো। যখন 347 জন নতুন সাংসদ 2029 সালে শপথ নেবেন, তখন কেবল তাদের সরাসরি বেতন এবং ভাতা বাবদ রাজকোষ থেকে প্রায় বছরে অতিরিক্ত 125 থেকে 150 কোটি টাকা বেরিয়ে যাবে। কিন্তু এটি তো কেবল হিমশৈলী চূড়া মাত্র। এই নতুন সাংসদদের জন্য লুটিয়ান্স দিল্লিতে যে নতুন বিলাসবহুল আবাসন, কেন্দ্রীয় সচিবালয় এবং নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন হবে, তার নির্মাণ ও রক্ষণাবেক্ষণের খরচ কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। তুমি কি মনে করো যে দেশে আজও কোটি কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে, সেখানে জনপ্রতিনিধিদের বিলাসিতার জন্য এই বিপুল অর্থ ব্যয় করা কি নৈতিকভাবে সমর্থনযোগ্য? সাংসদদের এই বিলাসিতার বহর এখানেই শেষ নয়। তুমি জেনে অবাক হবে যে একজন সাংসদ বছরে 34টি অভ্যন্তরীণ বিমান যাত্রা এবং রেলপথে আনলিমিটেড প্রথম শ্রেণীতে ভ্রমণের সুবিধা পান। যখন 850 জন সাংসদ এই ভিআইপি কালচারের অংশ হবেন, তখন বিমান এবং রেল মন্ত্রকের ওপর বার্ষিকের ভর্তুকির চাপ পড়বে কয়েকশো কোটি টাকা। এছাড়া প্রতিটি সাংসদ পদের সাথে যুক্ত থাকে বিশাল এক প্রশাসনিক বহর। তাদের আত্মসহায়ক, গবেষণা কর্মী এবং সচিবালয়ের কর্মচারীদের বেতন ও সুযোগ সুবিধা মেটাতে যে পরিমাণ অর্থ প্রয়োজন হবে, তা ভারতের শিক্ষা বা স্বাস্থ্য বাজেটের একটা বড় অংশ অনায়াসেই গ্রাস করতে পারে। তুমি যদি আবারও একটু ভেতরে গিয়ে দেখো, তবে দেখবে এই 347 জন অতিরিক্ত সাংসদ আসলে কোনো প্রশাসনিক প্রয়োজনে নয়, কিন্তু বরং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ক্ষমতা সুসংহত করার জন্য তৈরি করা হচ্ছে। অথচ তার বিল মেটাতে হচ্ছে তোমার আমার মতন সাধারণ মানুষকে। একে কি তুমি জনসেবা বলবে, নাকি একটি সরকারি অর্থে দলীয় রাজনীতি প্রসারের এক নির্লজ্জ মহড়া? তবে সবচেয়ে বড় বিপদের জায়গা এবং দীর্ঘমেয়াদী আর্থিক ফাঁদটি হলো সাংসদদের পেনশন ব্যবস্থা। তুমি এবং আমি যখন এনপিএল বা অন্যান্য অনিয়মিত পেনশন প্রকল্পের অনিশ্চয়তার মধ্যে নিজেদের ভবিষ্যৎ খুঁজছি, তখন ভারতের সাংসদরা উপভোগ করছেন এক রাজকীয় সুরক্ষা। মাত্র 5 বছর দায়িত্ব পালন করলেই একজন সাংসদ আজীবন 30,000 টাকার বেশি মাসিক পেনশনের অধিকারী হন। মজার ব্যাপার হলো, যদি কেউ একাধিকবার সাংসদ হন, তবে প্রতি বছর বা মেয়াদের জন্য তার পেনশনের অঙ্ক উত্তরোত্তর বৃদ্ধি পায়। 2029 সালের পর যখন এই 347 জন নতুন সাংসদ তাদের মেয়াদ শেষ করবেন, তখন সরকারের ওপর কয়েক হাজার কোটি টাকার অতিরিক্ত পেনশন দায়বদ্ধতা তৈরি হবে। এটি কোনো কন্ট্রিবিউটরি ফান্ড নয়, বরং সরাসরি আমাদের ট্যাক্সের টাকা। তার মানে তুমি সারা জীবন খেটে যে ট্যাক্স দিচ্ছ,
তার একটা বিশাল অংশ খরচ হবে এমন কিছু প্রাক্তন সাংসদদের লালন পালন করতে, যাদের হয়তো ভারতের সাধারণ মানুষ কোনোদিন প্রয়োজনই বোধ করেনি। এই পেনশনই টাইম বোম কি ভারতের ভবিষ্যৎ প্রজন্মের ওপর এক বড় অবিচার নয়? এবার আসা যাক এমপি ল্যাড বা স্থানীয় এলাকা উন্নয়ন তহবিলের প্রসঙ্গে। প্রতিটি সাংসদে বর্তমানে বছরে প্রায় 5 কোটি টাকা পান নিজের এলাকার উন্নয়নের জন্য। আসন সংখ্যা 850 হলে কেবল এই খাতেই সরকারকে বছরে অতিরিক্ত 1735 কোটি টাকা বরাদ্দ করতে হবে। তুমি কি মনে করো এই বিপুল টাকা সত্যি ড্রেন বা রাস্তা তৈরিতে খরচ হয়? অনুসন্ধানী রিপোর্টে বারবার দেখা গেছে যে এই ফান্ডের একটা বড় অংশ রাজনৈতিক প্রভাব বিস্তার এবং নিজেদের অনুগামীদের পাইয়ে দেওয়ার রাজনীতিতে অপব্যয় হয়। 850 জন সাংসদদের হাতে যখন এই বিশাল পরিমাণ নিয়ন্ত্রণহীন অর্থ থাকবে, তখন স্থানীয় পঞ্চায়েত বা পুরসভার ক্ষমতা কার্যত বিলীন হয়ে যাবে। ক্ষমতার এই কেন্দ্রীকরণ কি আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে ধ্বংস করে দেবে না? তুমি যদি একটু দূরদৃষ্টি দিয়ে তাকাও, তবে দেখবে যে পুরো পরিকল্পনাটি আসলে বিকেন্দ্রীকরণের বদলে একছত্র আধিপত্য কায়েম করার একটি মাধ্যম মাত্র। সবশেষে এটাই বলবো, আমাদের ফিরে আসতে হবে সেই মৌলিক প্রশ্নে, ভারতের গণতন্ত্র কি শেষ পর্যন্ত কেবল সংখ্যাতত্ত্বের দাসে পরিণত হবে? ডিলিমিটেশন বা আসন বৃদ্ধির মাধ্যমে হয়তো কোনো একটি দল 2029 সালে বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আসবে, কিন্তু সেই ক্ষমতার ভিত্তি কি হবে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নাকি এটি হবে ম্যাপের কারচুপি এবং আর্থিক পেশিশক্তির এক মেলবন্ধন? 1973 সালে সেই ঐতিহাসিক কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল যে সংসদ চাইলে সংবিধান সংশোধন করতে পারে, কিন্তু তা বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামো ধ্বংস করতে পারে না। কিন্তু ডিলিমিটেশনের মাধ্যমে যদি যুক্তরাষ্ট্রীয় ভারসাম্য নষ্ট করা হয়, যদি বহুজন সমাজের প্রতিনিধিত্ব কেড়ে নেওয়া হয় এবং যদি রাজকোষের টাকায় একতরফা রাজনৈতিক আধিপত্য কেনা হয়, তবে কি সেই মৌলিক কাঠামো আর অক্ষত থাকে? তুমি কি দেখতে পাচ্ছ কিভাবে আমরা ধীর গতিতে একটা নির্বাচিত এখন একতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে বিরোধী কণ্ঠস্বরে কোনো জায়গায় থাকবে না? 2029 সালের এই ম্যাপ বদলের খেলাটি আসলে আমাদের সবার জন্য এক চরম সতর্কবার্তা। নারী আরক্ষণ বিলে সেই পবিত্র ইমোশনকে ঢাল হিসেবে ব্যবহার করে যে রাজনৈতিক এবং অর্থনৈতিক রূপান্তরের চেষ্টা চলছে, তা ভারতের ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে। তুমি আজ যে শান্তিতে বসে আছো, কাল হয়তো দেখবে তোমার ভোটের গুরুত্ব এবং তোমার রাজ্যের অধিকার ডিলিমিটেশন কমিশনের বন্ধ ঘরে নিলাম হয়ে গেছে। তাই প্রশ্ন তোলা প্রয়োজন, আওয়াজ তোলা প্রয়োজন। কারণ গণতন্ত্র মানে কেবল ভোট দেওয়া নয়, গণতন্ত্র মানে হলো শাসককে প্রশ্ন করা যে আমার টাকায় কেন এমন এক ব্যবস্থা তৈরি হচ্ছে যা আমাকেই পঙ্গু করে দেবে। তুমি কি মনে করো ভারতবর্ষ এই বিশাল এবং ব্যয়বহুল পরিবর্তনের জন্য প্রস্তুত, নাকি আমরা এক মায়াবী কুয়াশার পিছনে ছুটতে ছুটতে বা হাঁটতে হাঁটতে এক গণতান্ত্রিক চোরাবালির কিনারে গিয়ে দাঁড়িয়েছি? উত্তরটা তোমার এবং আমার সচেতনতার উপরেই নির্ভর করছে। তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও কমেন্ট করে, আর তার সাথে সাথে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দাও, যাতে তারা জানতে পারে, সচেতন হতে পারে যে আগামী দিনে ঠিক কী হতে চলেছে। আবারও বলছি, নতুন বছর সবার ভালো কাটুক। লাফালাফির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা। ভালো থেকো।